সিভিল ওয়ারের সময় যদি আপনার যে গান অফ দ্য উইন্ড যে উপন্যাসের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে, অথবা আমরা যদি দেখি যে সমস্ত বিপ্লবের কোন হয় পরবর্তীতে সাহিত্যে বিরাট অবদান রেখেছে, অথবা সেই সমকালীন সময়ে তাদের গান, তাদের উপন্যাস, তাদের লেখনী বিরাট অবদান রেখেছে। যদি রাশিয়ার বিপ্লবে মাইকোভস্কি, অস্ত্রোভস্কি, গোর্কির জন্ম না হতো, তাহলে কমপক্ষে 70 বছর সমাজতন্ত্র টিকত না। কারণ এইরকম মানে বিশ্বমাপের কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল বলেই এটা টিকে থেকেছে। পরবর্তীতে যারা এই বিপ্লবের নায়ক ছিলেন বা যারা পরে কন্টিনিউ করেছেন, তাদের বহু ভুল ত্রুটির কারণে এবং মানুষের যে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো ভ্রান্তি তাদের মধ্যে থাকতে পারে, যার কারণে পরে এরা টেকাতে পারেনি। কিন্তু আরো অনেক, ফরাসি বিপ্লব আজও তো পৃথিবীর পথ প্রদর্শক, কিন্তু সেখানে লা মিজারেবলের মতো উপন্যাস, আরো কত উপন্যাস, কবিতা ওইটা দিয়ে তৈরি হয়েছে। তো আমার মনে হয় রাজীবের এই যে অবদান, যে কাজটি করেছে, মানে আজকে সেটাকে সে একটা গ্রন্থের আকারে নিয়ে এসে এটা দ্রুত সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। তো এই জন্য যে কন্ট্রিবিউশনটা রেখেছে বৈষম্য বিরোধী ছেলেরা, তাদের চিন্তা চেতনা থেকে কেউ আমরা বলেছি বলে আমার ধারণা, কেউ অন্য কেউ বলতে পারে, কিন্তু তারা যে কাজটি করেছে এটা একটা বিশাল অবদান এটা রাখবে। আমাকে অনেকেই বলেছিলেন, যেমন শেখ হাসিনা আছেন, যে আপনাদের কই, লেখক কবি সাহিত্যিক কই, আমাদের তো আর না, মানে আন্দোলনের পক্ষে আর কই। দেখেন ওদের জাফর ইকবাল আছে, তারপরে কত কি মুনতাসির মামুন, এই সে আছে। দেখুন, মানে নাৎসিদেরও কিন্তু বা ফ্যাসিস্টদেরও কিন্তু কবি সাহিত্যিক থাকে এবং বড় মাপের থাকে, কিন্তু ন্যায়ের বিচারে, মানবিকতার বিচারে কি, এইটা আবার ইতিহাস নির্ধারণ করে দেয়। এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি, এবং যার পত্রিকা পোয়েট্রি, যেখানে একটি কবিতা ছাপলে পরে সে মানে পৃথিবী বিখ্যাত কবি হয়ে যায়, কি আমেরিকা কি ইংল্যান্ডে। আপনার টি.এস. এলিয়ট বলেন, তারপরে ইয়েটস বলেন, যারা গর্ববোধ করতো এজরা পাউন্ডের পোয়েট্রি পত্রিকায় তার একটা কবিতা ছাপা হলে পরে, সেই এজরা পাউন্ড সাপোর্ট করেছেন হিটলারকে, নাৎসিকে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারা একটা বয়ানও তৈরি করেন। যেমন শফিক ভাই বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান তৈরি করে, এরকম ওই ওনাদের পক্ষে, হিটলারের পক্ষে বা মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারাও বয়ান তৈরি করেছিলেন। আপনার এজরা পাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত, বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিকটেটর দরকার, এই কারণেই হিটলারকে সমর্থন করছে। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসেছে ওই সময়, যে সাদাদের মধ্যে একটা দরকার, একজন ডিকটেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু তার মানে এই নয় যে ওইটাই সত্য। এজরা পাউন্ড সমর্থন করেছেন, অথবা গুন্টার গ্রাস তার মৃদু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে কিছুদিন সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল। তো এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা তো না। মানবতার ইতিহাসে, মানবিক সাম্যের ইতিহাসে প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছেন, যে নির্মমতা করেছেন, এটার কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে, সরকারি দল থেকে, গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল, সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে, বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই।
কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। তো সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে সেখানে অনেক কিছুই সম্ভব। আপনার কি বলে যে সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব। আপনার রাশিয়াতে বিপ্লব হয়েছে, কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবীর যারা মুক্তমনা কবি, সাহিত্যিক, বিজ্ঞানী বা গুণীজনরা এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খোঁজে, তারা একেবারে স্রোতের মতো আমেরিকার দিকে ছুটে গেছে। ফলে আপনার 1945 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয়েছে, অন্যান্য যেখানে একদলীয় শাসন, কর্তৃত্ববাদের শাসন, সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে হয়তো কিছুটা এগিয়েছে, কিন্তু এদের মতো করে এগোতে পারেনি। এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে, সেখানে অনেক কিছুই করা সম্ভব হবে। এমনকি সবচেয়ে যে দুর্ভিক্ষের কথা এখানে আলোচনা করা হলো, সেই দুর্ভিক্ষও আপনার মোকাবেলা করা যায়, নিরসন করা যায়, দুর্ভিক্ষে ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে, তথ্যের অবাধ প্রবাহ আছে। সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। অমর্ত্য সেন সেই প্রমাণ তো রেখেছেন। কিন্তু আমার অবাক লাগে, এই কথা বলে আমি শেষ করব, যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে, এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে, সেই গুপ্তধন যেন হাতছাড়া হয়ে গেছে। সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধহয় শুয়ে আছে তাদের কথার মধ্যে, আমরা এইটা মনে হচ্ছে আর কি। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, সহ্য করতে পারছেন। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। তাদের কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত, বলছেন বাংলাদেশ আর থাকবে না, পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না। সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা? এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য, তাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, সেটা দিতে পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া, যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন গড়া কথা বলছে, উস্কানি দিচ্ছে, মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকাররা। এটা অদ্ভুত ব্যাপার। আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র, সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে রীতিমতো। তো এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে না কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল, বা ছাত্র আদৌ ছিল কোনো জানি না, তাকে মেয়র বানানো হয়েছে। সেখানকার জুট ব্যবসা, টুট ব্যবসা, একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে, এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল। সে এখন প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা, এই ধরনের একটা মাফিয়া টাইপের একজন ব্যক্তি। এটা তো একটি ভয়াবহ ব্যাপার। যাই হোক, আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে,
কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। পৃথিবী আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে। আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়ে এসেছে শুধুমাত্র কিছু ভুলের কারণে পার্লামেন্টে। ফ্রান্সের যে বিপ্লব হলো, যে লুই 16 যার গিলোটনাইজড হলো, তার ছেলেও আর একবার প্রত্যাবর্তন করেছিল শুধুমাত্র ভুলের কারণে। আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো, সেটা যেন না হয়, সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না। আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে সেইটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না। এইভাবেই এগোতে হবে। আমি রাজীবকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি অসাধারণ কাজ করার জন্য, এবং আমি আশা করি তার হাত দিয়ে আরো এই ধরনের কাজ আমরা পাব, এবং আমরা আমাদের যে বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতির মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে, নানা মানে শিল্প সাহিত্যের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমার মনে হয়েছে যে সেটির প্রথম ধাপটা বা প্রথম পর্যায়টা পেলাম রাজীবের এই কাজের মধ্যে দিয়ে। তো তাকেও ধন্যবাদ, এবং যারা আজকে আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।